গল্পের আকাশ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের নিবেদন বেঘোর ডাক। গল্পটি সংগৃহীত কৃতজ্ঞতা স্বীকার শুভাগত রায়। গল্প পাঠে ভুল ত্রুটির জন্য আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। শুরু করছি বেঘোর ডাক। সুন্দরবনের অনেক বিরল প্রজাতির মধ্যে অন্যতম প্রজাতি হল বাফি ফিশ আউল। এরা অত্যন্ত গভীর জঙ্গলে কোর এরিয়াতে থাকে। খুব কম সংখ্যক ফটোগ্রাফার পেরেছে এই দুর্লভ পেঁচার ছবি তুলতে। আমার এবার সুন্দরবন আসার আসল কারণ হলো এই পেঁচার ছবি তোলা। কলকাতার অনেক উপরমহলের সুপারিশ ছিল বলেই রেঞ্জার সাহেব পারমিট দিলেন। রেঞ্জার সাহেব জোর করে একজন বন্দুকধারী গার্ডও সঙ্গে দিলেন। জেটিঘাটে এসে দেখি একজন অল্পবয়স্ক ছেলে পুরনো গাদা বন্দুক নিয়ে একটা মাঝারি মাপের ছই দেওয়া নৌকার পাশে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে আলাপ হলো গার্ড রবি, মাঝি রফিক আর তার সাঁকড়েত ফটিকের সাথে। নৌকার পেছনে একটা মোটর লাগানো। রেঞ্জার সাহেব সব আগে থেকে ব্যবস্থা করে রেখেছেন। আলাপ শেষ হলে মাঝবয়সী মাঝি মোটর চালু করে দিয়ে বলল, ইয়ে স্যার, বলছিলাম আপনি কি সত্যিই চামটার জঙ্গলে যাবেন? তাছাড়া কি আর সেই ছবি পাওয়ার আশা আছে? সঙ্গে তো বন্দুক আছে, ভয় পাচ্ছ কেন? স্যার, আমাকে কিন্তু চামটা পর্যন্ত যাওয়ার কথা বলা হয়নি। আপনার কি পারমিট আছে অত অবধি? ভয়ার্ত গলায় রবি জিজ্ঞাসা করল। আরে না না, ছবি পেয়ে গেলে অত দূর যাব কেন? যারা সুন্দরবনে বেড়াতে যান তারা যেটাকে সুন্দরবন বলে জানেন সেটা আসলে সজনেখালির ঘেঁষাঘেঁষি কয়েকটি দ্বীপ। সেই অর্থে সুন্দরবনই নয়। আমি খুব ভালো করে জানি লোকবসতির এত কাছাকাছি এই পেঁচার ছবি পাওয়া যাবে না। তাই অনেক কাঠ খড় পুড়িয়ে অনেক কষ্টে চামটার পারমিট ম্যানেজ করেছি। চামটা সুন্দরবনের কোর এরিয়ার দ্বীপ। ওখানকার বাদাবন বাঘেদের আসল রাজ্য। তাই মাঝি রফিক আরও দুবার প্রশ্ন করে ফেলল যে চামটার কাছে সত্যি সত্যিই যেতে হবে কিনা। আমি ওদের প্রবোধ দিয়ে রেখেছি যে চামটার কাছাকাছি যাওয়ার প্রয়োজন পড়বে না। দুপুর 12টা নাগাদ জিজ্ঞাসা করলাম, আর কতক্ষণ? এই তো স্যার, ডান দিকে পঞ্চমুখানির জঙ্গল শেষ করে আবার ডান দিকে ঘন্টা 2 যেতে হবে। এতক্ষণ? কিছুটা অবাক হয়ে বলে ফেললাম। হ্যাঁ স্যার, ওখানে তো মোটর বন্ধ করে দিতে হবে। জায়গাটা ভালো নয়, যতটা শব্দ কম করা যায়। বুঝলাম বাদাবনের আসল রাজ্য শুরু হচ্ছে। জলে কুমির, ডাঙায় বাঘ। আমাদের নৌকা ছাড়া আর কেউ আশেপাশে নেই। একসময় ডান দিকের জঙ্গল শেষ হলো। এখানে নদী দুটো ভাগ হয়ে গেছে। আমাদের নৌকা ডান দিকে বাঁক নিল। রফিক বলল, এটা হরিণভাঙা নদী স্যার। চাঁদখালি জঙ্গল ধরে আরও এগিয়ে এটা বাংলাদেশে চলে গেছে। ওই যে দূরের জঙ্গলটা দেখছেন, ওটাই চামটার জঙ্গল। ওখানে মাছ ধরা, জঙ্গলে ঘোরা বারণ। নৌকা আরও কিছুটা এগানোর পর বাঁদিকে বাঁক নিল। দুধারে শুরু হলো আরও ঘন জঙ্গল। ভাটায় জলের মাঝে কাদামাটির চর জেগে উঠেছে। গোটা চর জুড়ে জেগে আছে পেরেকের মতো শ্বাসমূল। বাঁক নেওয়ার সঙ্গে সঙ্গে রফিক মোটর বন্ধ করে দিয়েছে। নিশ্চুপভাবে দাঁড় বেয়ে চলেছে। বাঘ মামার দেখার চান্স আছে নাকি রফিক? একটু মজা করেই জিজ্ঞাসা করল। রফিক নিমেষের মধ্যে আতঙ্কিত গলায় বলল, চুপ করেন স্যার, একদম নাম নেবেন না, ও নাম নেওয়া বারণ। রবি ফিসফিস করে বলল, ওরা কেউ কখনো বাঘ দেখতে চায় না স্যার। আপনারা বাঘ দেখতে পেলে আনন্দ পান, কিন্তু ওদের কাছে মৃত্যুর কারণ। বাদাবনে প্রবাদ আছে, বড় মিয়ার সাথে চোকাচুকি হলে সে আর বাঁচে না। স্বভাবতই আমি একটু ঘাবড়ে গিয়ে নৌকার মাঝামাঝি বসলাম। একসময় দাঁত টানা বন্ধ করে রফিক সন্দিগ্ধ চোখে সামনের দিকে দেখতে লাগলো। আমি উঁকি মেরে দেখলাম চামটার একদম কাছে মূল নদী থেকে কয়েকটা খাঁড়ি দুদিকে বেঁকে গেছে। বুঝলাম
রফিক নোঙর করার জায়গা ঠিক করছে। ঘড়ির কাঁটা ৩টে ছুঁই ছুঁই। খুব বেশি হলে ১ ঘন্টা অপেক্ষা করবে। কিন্তু তারপর আমি প্রস্তুত হয়েই এসেছি। দরকার পড়লে ওই পথেই যাব। ছবি আমার চাই। একটু এগিয়ে রফিক বাঁদিকে খাঁড়ির সামনে নোঙর করল। ফটিক নৌকার পিছন দিকে মুখ করে আর রফিক নৌকার সামনের দিকে মুখ করে খোলের মধ্যে থেকে দুখানা ধারালো রামদা নিয়ে বসল। রবির চোখে মুখেও সতর্কতার চিহ্ন ফুটে উঠেছে। আমার গলাটা কেমন শুকিয়ে এলো। এত বিপদের আশঙ্কা আছে সত্যি বুঝতে পারিনি, কিন্তু এসে যখন পড়েছি কাজ হাসিল করেই যাব। জায়গাটা সুবিধার নয়। কাদা মাটিতে দেখুন ঘ্যাসটানোর দাগ। আশেপাশেই বড় কুমির আছে। চাপা গলায় রফিক সতর্ক করল। জঙ্গলের ভেতরে ঝুপসি অন্ধকার, কিছুই বোঝা যায় না। কেমন একটা গা ছমছমে নিস্তব্ধতা। গাটা শিরশির করে উঠল। আমি ক্যামেরা তৈরি করে রাখলাম। সময় কাটতে লাগলো। জলের আওয়াজ আর মাঝে মাঝে পাখির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। ওরা ক্রমশ অধৈর্য হয়ে উঠছে। আমি প্রমাদ গুনলাম। আর একটু এগানো যায় না? খুব আস্তে করে জিজ্ঞাসা করলাম। না স্যার, অনেকক্ষণ এভাবে দাঁড়িয়ে আছি আমরা। জানি না ওদিককার জঙ্গল থেকে আমাদের কেউ দেখছে কিনা। মাফ করেন স্যার, এবার ফিরব, না হলে আর ফিরতে পারবো না। নোঙর তুলতে তুলতে রফিক বলল। আমি ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে একটা নোটের বান্ডিল বার করে বললাম, ৫,০০০ আছে, আর আধ ঘন্টা এগিয়ে চলো প্লিজ। রবিকে কাঁধে হাত দিয়ে থামিয়ে দিলাম। রফিক বলল, শুধু আধ ঘন্টা স্যার, তারপর মোটর চালিয়ে বেরিয়ে যাব। আরও কিছুটা এগানোর পর আর একটা সরু খাঁড়ির মুখে নোঙর করল। আগের মতো সমস্ত সতর্কতা নিয়েই ওরা বসল। আমিও ক্যামেরাটা হাতে নিয়ে কান খাড়া করে রইলাম। নভেম্বর মাস, বেলা শেষ হয়ে এসেছে। রফিক আমার মুখের দিকে তাকিয়ে আছে, শুধু ইশারার অপেক্ষায়। আমি রাজি হলেই ও ফেরার পথ ধরবে। হঠাৎ খাঁড়ির ভেতর থেকে একটা তীক্ষ্ণ চেরা গলার অস্পষ্ট ডাক শুনলাম। এ ডাক আমি চিনি। আসার আগে ইন্টারনেটে বহুবার শুনেছি। যদি এই অবস্থায় ছবি ও ডাক নিতে পারি, সেটা হবে ভারতবর্ষের প্রথম রেকর্ড। আমি উত্তেজনায় চেঁচিয়ে বললাম, রফিক, শিগগির আরেকটু ভেতরে চলো। তাড়াতাড়ি রবি আমার মুখ চেপে ধরে ইশারা করল। খুবই অনিচ্ছুকভাবে, অত্যন্ত সতর্কতার সাথে রফিক খাঁড়ির ভেতরে নৌকা ঢোকালো। আন্দাজ মতো নৌকা যাওয়ার পর রফিককে ইশারায় থামতে বললাম। দাঁড়ের ছপাছপ শব্দ বন্ধ হতে জঙ্গল আবার নিস্তব্ধ হয়ে গেল। আর ঠিক তখনই কাছেই একটা ঝুঁকে পড়া ডালের ভেতর থেকে আবার সে তীক্ষ্ণ চেরা ডাক জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে খান খান করে দিল। রফিক নৌকা একটু ঠেলে ওই ডালের কাছে নিয়ে যেতেই দেখলাম আমার অভীষ্ট লক্ষ্যকে। ক্যামেরা তুলে পটাপট ছবি নিতে লাগলাম। ছবি তোলা শেষ হতে না হতেই রফিক কোনো কথা না বলে ফটিককে কু বলে ডাক দিয়ে নৌকা ঘোরাতে বলল। খাঁড়ির মুখে আসতে রফিক মোটর স্টার্ট দিল। গর্জন করে উঠল মোটর। সূর্য তখন অস্তাচলে। ফিরতে ফিরতে রফিককে জিজ্ঞাসা করলাম, ভাই, তুমি ফটিককে কু বলে ডাকলে কেন? উত্তরে রফিক বলল, জঙ্গলের নিয়ম। বাদার ভেতরে ঢুকলে কেউ কাউকে নাম ধরে ডাকে না। নাম ধরে ডাকলে বড় মিয়া তাকে চিনে রাখে, সবাইকে ছেড়ে তাকেই ধরে। মাথার পেছনে মুখোশ বেঁধে ঢোকার নিয়ম হয়েছিল না? বড় মিয়া আমাদের মাথার ওপর দিয়ে যায় স্যার, ওই দিয়ে আর আটকানো যায় না স্যার, রবি বলল। হঠাৎ বিকট একটা শব্দ করে মোটর বন্ধ হয়ে গেল। রফিক তাড়াতাড়ি আবার চালু করতে চেষ্টা করলো, কিন্তু মোটরটা একদম চুপ মেরে গেল। রফিক বলল, কিছুক্ষণ পর আবার চেষ্টা করছি। ঘুটঘুটে অন্ধকারে আতঙ্কিত হয়ে বললাম, ততক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? না না, আমরা দাঁড় টানতে শুরু করছি। সামনে খাড়ির মধ্যে ঢুকে গেলে তাড়াতাড়ি হবে। ওই জঙ্গলে বড় মিয়া নেই? আছে স্যার, কিন্তু উপায় নেই, এখানে থাকা যাবে না। আমি ছইয়ের ভেতরে ঢুকে বসলাম।
ক্যামেরার ব্যাগটা দুহাতে জড়িয়ে রাখলাম বুকের কাছে। ভালোই ভালোই ফিরতে পারলে হয়। খাঁড়ির ভেতরে জমাট বেঁধে আছে অন্ধকার। একটা আবছা কিছু জলে পড়ার শব্দ পেলাম। রবি ফিস ফিস করে বলল, কুমির। কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে, বুঝতে পারছি না ঠিক, কিন্তু কোথাও যেন কিছু একটা ঠিক নেই। গাটা অকারণেই একবারে ছমছম করে উঠল। তখনই বাঁদিকের কালো জঙ্গল ভেদ করে শিরদাঁড়া কাঁপিয়ে দিল গা ছমছমে একটা কুড়াক। আমি ভয়ে চিৎকার করে রফিককে কিছু বলতে যাব, রবি আমার মুখ চেপে ধরে বসিয়ে চুপ করে বসল। দেখলাম ভয় ওর হাত ঠান্ডা বরফ হয়ে গেছে। রফিক আর ফটিক প্রাণপণে দাঁড় টেনে চলেছে। কিছুটা এগিয়ে এসেছি, আবার সেই বাঁদিকের জঙ্গল থেকে গা ছমছমে কুডাক। বুঝলাম ঘন জঙ্গলের আড়াল থেকে নৌকার সাথে সাথে কেউ যাচ্ছে। কে সে? এত রাতে এই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে কি কেউ আটকে পড়েছে? মাঝিরা সর্বশক্তি দিয়ে ওই জায়গা থেকে দূরে সরে যেতে চাইছে। আর তখনই জঙ্গলে নিস্তব্ধতা বিদীর্ণ করে একটা অমানসিক চিৎকার ভেসে এলো। চিৎকারের প্রতিটি স্বর বুঝিয়ে দিচ্ছে এ কোনো মানুষের চিৎকার নয়। রবি আমার হাত ধরে ঠকঠক করে কাঁপতে লাগলো। মাঝি দুজন দাঁড় ফেলে নৌকার খোলের মধ্যে উপুড় হয়ে শুয়ে পড়েছে। আমি বুঝতে পারছি না জীবিত পৃথিবীর কোথাও আছি কিনা। চিৎকার যেমন হঠাৎ শুরু হয়েছিল, তেমনি হঠাৎ বন্ধ হয়ে গেল। আর সাথে সাথে গোটা জঙ্গল জুড়ে নেমে এলো এক অপার্থিব নিস্তব্ধতা। রবি কোনো কথা না বলে মাঝিদের খোঁচা দিয়ে তুলল। ওরা জোরে জোরে দাঁড় টেনে কোনো রকমে খাড়ি পার করে বড় নদীতে ঢুকল। রফিক কি মনে করে মোটরটা চালু করতে গেল। আশ্চর্যজনকভাবে মোটরটা চালু হয়ে গেল। রফিক যেন একটু অদ্ভুতভাবে হাসল। নেতিধোপানি ঘাটে যখন নামলাম তখন মাঝরাত অতিক্রম করে গেছে। বাকি রাস্তায় আর কোনো সমস্যা হয়নি। রাতে ঘুমোতে পারবো না ভেবে ফরেস্ট অফিসের বাইরে এসে দেখি রফিক একটা বিড়ি ধরিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে অল্প হাসল। ওটা কি ছিল রফিক? নিচু স্বরে প্রশ্ন করলাম। ওটা বেঘোর ডাক স্যার। বেঘো মানে? বেঘো এক ধরনের অপদেবতা স্যার। বড় মিয়া যাদের জঙ্গলে টেনে নিয়ে যায় সেই লাশগুলি আর পাওয়া যায় না। কোনো সৎকার হয় না তাদের। না পায় আগুন, না পায় গোড়ের মাটি। তারাই বেঘো হয়ে ঘুরে বেড়ায় বাদাবনের অন্ধকারে। আর ওই কুডাক? ওটাও বেঘোর ডাক স্যার। কুডাকে দিনে আর বেঘো ডাকে রাতে। কেউ কেউ বলে ওরা ডেকে নিয়ে যেতে চায় নিজেদের আতখাওয়া লাশগুলি যদি সৎকার হয়। কেউ আবার বলে বেঘো ডাকে নিজের মতো অন্য কারোর পরিণতি হওয়ার জন্য। ওই জঙ্গলের কাছেই কদিন আগে বড় মিয়া মানুষ নিয়েছে। মোটর খারাপ এমনি এমনি হয়নি স্যার, আমাদেরকেই ও ডাকছিল। আর কথা বাড়ালাম না। কাল সকালে কলকাতা ফিরে যাব। হয়তো আস্তে আস্তে ভুলে যেতে চেষ্টা করব। ভাবব একটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু ওই রক্ত জল করা কুডাক ভুলতে পারবো? কেউ কি বিশ্বাস করবে কোনো দিন? গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন প্লিজ।